মিটি জোড়া ধারাবাহিকে আমরা দেখেছিলাম রায়কে অনির্বাণ আর সহ্য করতে পারছে না, ডিভোর্সও করে দেবে বলেছিল, আটকে দিয়েছে ওরই বান্ধবী সিমরান। কেন যে এত রাগ জ্বালা অভিমান রায়ের প্রতি বোঝা গেল না। সিমরানের সাথে গল্প করত, যে কোনো স্ত্রী মেনে নেবে না যে তার স্বামী কোনো একটা বন্ধুর সাথে রাতের পর রাত গল্প করছে, এদিকে তার স্ত্রী জেগে শুয়ে আছে বাচ্চা নিয়ে। কত ভাব ভালোবাসা ছিল ওদের মধ্যে। সিমরান আসাতে যেন সমস্তটা তছনছ হয়ে গেছে। এত অসম্মান করেছে যে রায় কথা বলা বন্ধ করে দিয়েছে। চাকরির চেষ্টা করেছিল, পায়নি। বাচ্চাটার খেয়াল রাখে না, গ্যাস জ্বালিয়ে চলে আসে, সম্বিত নেই, যেন আস্তে আস্তে ডিপ্রেশনে চলে যাচ্ছে। সেই নিয়েও কথা শোনাচ্ছে অনির্বাণ, একেবারে ছেড়ে দেয় না। এদিকে স্রোত ওর শ্বশুরমশাইয়ের সাথে আলোচনা করেছে একজন সাইকিয়াট্রিস্ট দেখাতে হবে, সেই মতো ব্যবস্থা করেছে ওরা। এসেছিল রায়ের বাড়িতে, অনির্বাণকে বুঝিয়েছে, কিন্তু অনির্বাণ বুঝতে চায়নি। বলেছে তোমার সাহায্যের প্রয়োজন, তুমি যে এত ভালোবাসতে দিদিভাইকে, হঠাৎ তোমার কি হলো? তোমারও উচিত ডাক্তার দেখানো। অনির্বাণ ভাবছে রায় হয়তো নাটক করছে। একদিন নমিতাদি বেরিয়েছিল বাজার করতে, বাচ্চাটাকে দেখাশুনো করার জন্য অনির্বাণ ঘরে ঢুকেছিল। রায় শুয়েছিল, আবার ওকে অসম্মান করেছে, কিন্তু রায় কোনো সাড়া শব্দ করেনি, ঘর থেকে বেরিয়ে গেছে। অনির্বাণ ভাবছে ও ডিপ্রেশনের নাটক করছে, বলছে চালিয়ে যাও চালিয়ে যাও। ও আর সহ্য করতে না পারে ঘর থেকে বেরিয়ে গেছে, নিজের খেয়ালে হেঁটে যাচ্ছিল। বাড়িতে সিমরান এসে খোঁজাখুঁজি করেছে, কোথাও নেই। খবর দিয়েছিল স্রোতকে, স্রোত ওর শ্বশুরমশাই বেরিয়ে চলে এসেছিল। ওদিকে ওর মা বৌমণি তারাও এসছে, খোঁজাখুঁজি শুরু হয়েছে। অনির্বাণ বাধ্য হয়ে সিমরানের পেছন পেছন খুঁজতে গেছে, বিশ্বাস করতে পারছে না। বলছে যে তোরা শুধু মুধু এরকম করছিস, কারণ ও একটু ঘুরতে গেছে। বলছে তুই তোর নিজের মধ্যে ঠিক নেই, তোরই উচিত নিজেকে ট্রিটমেন্ট করানো। তুইও যেন মানসিক রোগী হয়ে যাচ্ছিস। যে মেয়েটা খাওয়া দাওয়া করে না, একটা কথা বলে না, সে ঘর থেকে চলে গেছে, কোনো হুঁশ নেই। তুই ভাবতে পারছিস না? সিমরান রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, ফটো দেখাচ্ছে, ওদিকে স্রোতেরাও এসে গেছে। শেষ পর্যন্ত একটা বাচ্চা মেয়ের কাছ থেকে জানতে পেরেছে রায়ের ছবি দেখিয়ে যে পার্কের দিকে গেলে যেতেও পারে। প্রথম দেখতে পেয়েছে স্রোত, সেখানে গিয়ে দিদিকে জড়িয়ে ধরেছে। শ্বশুরমশাই বলেছেন যা বলবে আস্তে করে বলো, ওর যাতে আঘাত না লাগে। বলেছে দিদিভাই বুঝতে পেরেছি তুই অনেক কষ্ট লুকিয়ে রেখেছিস, তুই বাড়ি চ, ওখানে তোর বাচ্চা আছে, সে অপেক্ষা করছে। কোনো কথা বলছে না, হাতে একটা কাঁচের টুকরো নিয়েছিল, কপাল ছুঁড়ে গেছে। তারপর ওখানে সিমরান আর অনির্বাণ চলে এসছে। অনির্বাণ বলছে হয়ে গেছে তোমার ডিপ্রেশনের নাটক, এবার বাড়ি চলো। ধমকে দিয়েছে স্রোতের শ্বশুরমশাই, বলেছে একটা বাজে কথা বললে তোমাকে মজা দেখাবো। ওর যে অবস্থা ভালো না, সে বোঝার ক্ষমতা অনির্বাণের নেই। সকলে অনেক বুঝিয়ে বাজিয়ে বাড়ি নিয়ে এসছে। স্রোত ওকে ফিরিয়ে নিয়ে যেতে চায় ওদের বাড়িতে, যেখানে 3 বোন একসাথে থাকতো। বলে যে বিল্লিকেও আমরা নিয়ে যাব। অনির্বাণ বুঝতে পারেনি প্রথমে কি ঘটতে চলেছে। খেতে দিয়েছে, খেতে পারছে না, মা খাইয়ে দিচ্ছে কিন্তু কিছুই খাচ্ছে না। তারপর হেলথ ড্রিঙ্ক দিয়েছে, কোনো রকম একটু খেয়েছে। বলেছে স্রোত দিদিভাইকে নিয়ে যাচ্ছি, ওর ট্রিটমেন্টের দরকার। বলছে ট্রিটমেন্ট? বললো হ্যাঁ, তুমি এতক্ষণেও বোঝোনি যে দিদিভাই ডিপ্রেশনে চলে যাচ্ছে, কথা বলছে না, তুমি এর জন্য দায়ী। আমার দিদিভাইয়ের যদি কিছু হয় জানবে, এর জন্য তুমি সম্পূর্ণ দায়ী। তুমি মৃত্যুর জন্য ওর অপেক্ষা করছিলে, এত অসম্মান করেছে, ও নিতে পারেনি। মনে মনে গুমড়ে গুমড়ে কষ্ট পেয়েছে, কথা বলা বন্ধ করে দিয়েছে। বাচ্চা নিয়ে বেরিয়ে যেতে চায়, রেডি হতে বলেছে। সেই সময় অনির্বাণ এসছে, ওর ভুলটা বুঝতে পেরেছে যে ও বড্ড ভুল করে ফেলেছে। কোনো দিন ওর মুখের দিকে তাকিয়ে দেখেনি, ঘরে এসেছে, আলাদা করে কথা বলতে চাইছে, কিন্তু স্রোত বিশ্বাস করতে পারছে না। যদি আবার অসম্মান করে তখন তোর দিদি ঠিক থাকতে পারবে না। বললো ঠিক আছে তুমি থাকো, বাকিরা বেরিয়ে গেল। রায়কে বলেছে আমার ভুল হয়ে গেছে, আমি তোমার মুখের দিকে তাকিয়ে দেখিনি, তোমাকে অসম্মান করে গেছি। আর যারা বাকিরা
তোমাকে ছোট করছে, আমি তাদের উস্কে দিয়েছি, আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করে দাও, শেষবারের মতো আমাকে তুমি মারো। তখন স্রোত দেখেছে না, অনির্বাণ কোনো খারাপ কিছু বলছে না, বাচ্চাটাকে শুইয়ে দিয়েও চলে গেছে। কিন্তু রায় কোনো সাড়া শব্দ করছে না। রায়কে জড়িয়ে ধরেছে অনির্বাণ, বলছে আমার ভুল হয়ে গেছে, আমাকে তুমি শাস্তি দাও, এরকম ভুল আমি আর কোনো দিন করবো না, আমার যে কী হয়েছিল আমি বুঝতে পারিনি। স্রোত ডাক্তারের সাথে কনসাল্ট করবে, তাই রায় আর অনির্বাণ গেছে। নতুন ডাক্তার সাইকিয়াট্রিস্ট আলাদা করে কথা বলতে চায় রায়ের সাথে, ওদেরকে বাইরে যেতে বলেছে। রায়কে নানান কথা বলছে, বাড়ির ইনডোর প্ল্যান্ট, বাইরে দেখো কি সুন্দর প্রকৃতি, এদিকে দেখো আমার ঘরের পেছনে আমি কত আঁকার জিনিস রেখেছি, ভালো লাগবে। রায়পূর্ণা, তোমার নামটা তো খুব ভালো, আমার নাম তুমি জানবে না? তবুও সাড়া শব্দ করছে না। কী যে ওর হলো, ডিপ্রেশনে যেন ডুবে যাচ্ছে, অন্ধকারে তলিয়ে যাচ্ছে, কোনো কথাই যেন ওর কানে আসছে না। বাচ্চাটাকে ওর কাছে নিয়ে গেছিল স্রোত, তাকিয়েছে একবার, কিন্তু বাচ্চাটাকে যে ধরবে সে ওর ক্ষমতাই নেই। এদিকে নীলু আর ক্রান্তিকে দেখেছি গ্রামের মধ্যে, সেখানে ওরা গল্প করছে, গান করছে। ক্রান্তি মনে আনন্দে, মন খারাপ নীলুর। বলছে তোমার কার কথা মনে পড়ছে? বললো দিদিভাই। বলছে আমি জানতাম তুমি স্রোতকে বেশি ভালোবাসো। বলছে আমি স্রোতকেও ভালোবাসি, কিন্তু দিদিভাইকেও ভালোবাসি। দিদিভাই আমাদের মাথার উপর ছিল বলে আমরা বেঁচে গেছিলাম। ও সবার থেকে এগিয়ে ছিল, পড়াশোনায় যে সেরকম ভালো ছিল তা না, কিন্তু ও সংসারটাকে আঁকড়ে ধরে রেখেছিল। ও এত কিছু করতো, তাও ওর আমি পেছনে লেগে থাকতাম, ওর কত ক্ষতি করার চেষ্টা করেছি, তবুও দেখো ও কোর্টে এসছিল, প্রত্যেক দিন এসছে, মুখের দিকে তাকিয়ে থাকার মতো অবস্থা ছিল না। আমি যা অপরাধ করেছি, বলছে তুমি ক্ষমা চেয়ে নাও। বলছে আমি কি এরম উড়ে উড়ে ক্ষমা চাইবো? বলছে না, একদিন গিয়ে দেখা করো। বললো দিদিভাইয়ের জন্য আমার খুব চিন্তা হয়, ও কেমন আছে জানতে ইচ্ছে করে, আমরা 3 বোন ছিলাম। বলল তোমাকে তো বলেইছিলাম তুমি চলে যাও, দেখা করো। বলছে তুমি কি ভেবেছো আমি তোমাকে ছেড়ে চলে যাব? একদম যাব না, একবার যখন বিয়ে করেছি একসাথে সংসার করব। বললো আমার অনেক কিছু ইচ্ছে করে। বলছে কী ইচ্ছে? বলছে না বলবো না, যাও তুমি শুয়ে পড়ো। তখন ক্রান্তি বলল আমি সবই বুঝতে পারি, ও যে সন্তান চায়। বলছে দেখো এখানে কত গরিব মানুষ, তাদের মুখেই আমি অন্ন তুলে দিতে পারছি না, তারপর তাদের স্কুল, সামান্য শিক্ষা সেটুকুও দিতে পারি না, আমরা সন্তান নিয়ে আসবো? আর আমরা তো এখানে একদিন ওখানে একদিন ঘর ছাড়া ঘুরে বেড়াই, তাহলে বাচ্চাটাকে মানুষ করব কি করে? তাকে বিপদে ঠেলে দেবো? বলছে নীলু আমাদের অন্য কিছু ভাবতে হবে। ও চায় একটা সুখী দাম্পত্য জীবন, সন্তান থাকবে, স্বামী থাকবে, যেরকম আর 5 জন করে, দলের লোকেরাও থাকবে, ওরা গরিব দুঃখীর পাশেও দাঁড়াবে। এই যে ও জীবনটা পেয়েছে এর জন্য ও ধন্য। ওকে চিনতে শিখিয়েছে মানুষ এই ক্রান্তি। যখন কলকাতা শহরে ছিল তখন অন্য মানুষ ছিল। বলছে দেখো ওখানে তো আমার যাওয়ার জায়গা নেই, আমি নিজে হাতে সবটা শেষ করে এসেছি, তাই আমাকে তোমার সাথেই সারা জীবন কাটাতে হবে, এখানেই থাকতে হবে। কিন্তু ও চায় একটা সম্পূর্ণ সংসার, পরিপূর্ণ একটা জীবনসঙ্গী, সন্তান সন্ততি নিয়ে সুখে ঘরকন্যা করবে। ক্রান্তিরও মনে আশা যে বিয়ে থা করেছে, দুজনের খুব ভালোবাসা, ওকে নীলু বলে ডাকছে। বলছে না তুমি এই নামটা ডাকবে না। বলছে কেন? বলছো নীলু যারা বলতো তারা আমার জীবন থেকে হারিয়ে গেছে, তুমি আমায় নীলাঞ্জনা বলবে। ক্রান্তি আর কিছু বলে না, দুজনে তুই তোকারি করে, সেভাবেই ওদের গল্প আস্তে আস্তে দেখতে পাচ্ছি আমরা, একে অপরকে জড়িয়ে ওরা রয়েছে। ওদের মধ্যেও যে একটা গভীর ভালোবাসা আছে সেটা আমরা দেখতে পেয়েছি। সূর্যকে বিয়ে করে এই ভালোবাসা কিন্তু নীলু পায়নি, যে ভালোবাসা পেয়েছে ক্রান্তির কাছ থেকে, ক্রান্তিই ওর উপযুক্ত জীবনসঙ্গী। এদিকে রায় কতবার অনির্বাণের সাথে সংসার করার চেষ্টা করলো, ওকে ক্ষমা করে দিয়েছে, সন্দেহ করেছিল অনির্বাণকে, বুঝিয়েছে সিমরান তোকে সন্দেহ করার পেছনে অনেক কারণ আছে, কারণ কোয়েলকে আশ্রয় দিয়েছিল রায়, কিন্তু কি করেছিলি তুই? কোয়েলের দিকে ঝুঁকে পড়েছিলি। রায়ের যখন বাইরে ছিল তুই ওর প্রতি দুর্বল হয়ে গেছিলি, শেষ পর্যন্ত ছোটোখাটো বিষয় কোয়েলকে সাপোর্ট করতিস আর রায়কে অসম্মান করতিস। এমন অবস্থায়
পৌঁছে গেছিলো তুই কোয়েলকে বিয়ে করতে গেছিলি, তাহলে ও সন্দেহ করবে না কেন বল? আমি হলেও করতাম। তুই আমার সাথে এমন গল্প জুড়ে দিলি, ও সেটা সহ্য করতে পারলো না। পরে তো তোর কাছে অনেক ক্ষমা চেয়েছে, কিন্তু তুই ক্ষমা না করে কী করছিলি? ওকে অসম্মান করছিলি। ওকে দেখলে নাকি তোর ঘেন্না হয়, ওর মুখটা সহ্য করতে পারছিস না। একটা মেয়ে, সে কত সহ্য করবে? অনেক করেছে। ওর যে ডিপ্রেশান হয়েছে সেটাও বলেছি, কিন্তু তুই কি বললি? যে না, ওর কিচ্ছু হয়নি, ও নাটক করছে। কত সহ্য করবে একটা মানুষ? এত সহ্য করেছে, তোকে ভালোবেসে কী পেয়েছে বল? তুই ওকে খালি দুঃখ বেদনা জ্বালা যন্ত্রণা দিয়েছিস। আন্টি আন্টি সেও তো রায়কে ছেড়ে কথা বলেনি, সব সময় কথা শুনেছে। একটা মানুষের সহ্য করার শক্তি থাকে, ধৈর্য থাকে, সেই বাঁধন ওর টুটে গেছে। এখন আর ও কথাই বলছে না। যে মানুষটা এত ছটপটে ছিল, সেই মানুষটার কি দুর্দশা হলো, এর জন্য অনির্বাণই দায়ী। আবার কি রায় আগের মতো হয়ে যাবে, তার বাচ্চাকে বুকে টেনে নেবে? দেখতে থাকবো ধারাবাহিকটা। কেমন লাগছে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করে সাথে থেকো।